রাজধানীতে থেমে থেমে বৃষ্টি, চট্টগ্রাম ও সিলেটে বন্যার অবনতি। রাঙ্গামাটি ও বাঁশখালীতে 4 জনের মৃত্যু। চট্টগ্রাম বোর্ডের আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত। বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে প্রশাসন ও নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর। দুর্যোগ মোকাবিলায় 10 দফা নির্দেশনা। রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়, মন্তব্য তথ্যমন্ত্রীর। যারা আওয়ামী লীগের মতো লুটপাটের কথা ভাবছেন তারা ভুল ধারণা নিয়ে আছেন, বললেন আইনমন্ত্রী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে শুক্রবার চট্টগ্রামের বাঁশখালী ও রাঙ্গামাটির বাঘাইছড়িতে 2 শিশু সহ 4 জনের মৃত্যু হয়েছে। বন্যা দেখা দিয়েছে চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ উপজেলাতেও। অন্যদিকে খাগড়াছড়িতে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও জেলা সদর, দীঘিনালা ও মহালছড়িতে 6,000 পরিবার পানিবন্দী রয়েছে। পাহাড়ি ঢলে ভয়াবহ রূপ নিয়েছে হবিগঞ্জের খোয়াই নদী। এদিকে চট্টগ্রাম বোর্ডে আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। একদিকে বাঘাইছড়ি শহরে পাহাড় ধসের আতঙ্ক, পাশাপাশি বাঘাইছড়ি ও বরকল উপজেলার পুরো নিম্নাঞ্চল প্লাবিত। আশ্রয়হীন হয়ে পড়েছে বাঘাইছড়ির প্রায় 10,000-এর বেশি মানুষ। তারা আশ্রয় নিয়েছে বাড়ির ছাদ, বিভিন্ন স্কুল সহ নানা উঁচু জায়গায়। পুরো উপজেলায় চলছে খাবার পানির সংকট। এদিকে বন্যার পানিতে জেলা সদরের মগবানে ও বিলাইছড়িতে 2 জনের মৃত্যু হয়েছে। দুর্গত মানুষকে ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছে প্রশাসন। পাহাড় ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় রাঙামাটির বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে। খাগড়াছড়িতে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও জেলা সদর, দীঘিনালা ও মহালছড়িতে 6,000 পরিবার পানিবন্দী। আশ্রয় কেন্দ্রে উঠেছে 2,000 মানুষ। সেনাবাহিনীর সহযোগিতায় সাজেকে আটকা পড়া পর্যটকদের পর্যায়ক্রমে নিরাপদ গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে। দুর্গত এলাকায় জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবির ত্রাণ ও রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। এদিকে টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও পাহাড় ধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় সাজেকে আটকে পড়া আরও 421 পর্যটক সাজেক ছেড়েছে। আমাদের বাসা বাড়িতে পানি উঠছে, এই জন্য বউ ছেলে মেয়ে ফ্যামিলি নিয়ে আশ্রয় কেন্দ্রে উঠছি। গরু বাছুর অন্য জায়গায় মানুষ এখানে আসে আর কি। লাভ দিয়ে উঠতে বসি ছেলের বাপের ডাক দিছি, বাচ্চারে ডাক দিছি, ডাকি এটারে ওই একটা ফাঁক খুলি তো ওই পাশে বসিয়েছিলাম। এখন এত রাইতে ঘন বৃষ্টি, কোথায় যাবো? প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বন্যা দেখা দিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া, বাঁশখালী, লোহাগাড়া, চন্দনাইশ উপজেলা। এর মধ্যে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলায় প্রায় 50% এলাকা পানির নিচে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ। একই সাথে কৃষির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সিলেট বিভাগে টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ রূপ নিয়েছে খোয়াই নদী। হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুরের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে লোকালয়ে বন্যার পানি ঢুকেছে। এতে অন্তত 10টি গ্রাম প্লাবিত হয়েছে। পানির প্রবল স্রোতে নিম্নাঞ্চলের বসতবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি তলিয়ে গেছে। হঠাৎ পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত 9টায় বাঁধের একটি অংশ ভেঙে যাওয়ার পর অল্প সময়ের মধ্যেই বন্যার পানি আশপাশের গ্রামগুলোতে ছড়িয়ে পড়ে। নিরাপদ স্থানে সরে যাচ্ছে মানুষ। এরই মধ্যে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন। পরে স্থানীয় একটি মাদ্রাসা থেকে মাইকিং করে প্লাবিত এলাকার বাসিন্দাদের দ্রুত আশ্রয় কেন্দ্র ও নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানানো হয়। যাদের বাড়িঘর ইতিমধ্যে প্লাবিত হয়ে গেছে তাদেরকে উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিস এবং জেলা প্রশাসনের সহযোগিতা উদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করা হয়েছে। জনগণ যাতে উৎকণ্ঠিত না হয়, ভীত না হয়, আতঙ্কিত না হয়, সেই জন্য আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করেছি। জেলা প্রশাসন তাদের সার্বিক সহযোগিতায় রয়েছে। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। শুক্রবার সকাল থেকেই মেঘে ঢাকা ছিল রাজধানীর আকাশ। থেমে থেমে কখনো হালকা, আবার কখনো ভারী বৃষ্টি হয়। নগরীর কোথাও কোথাও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। দেশের অধিকাংশ এলাকা জুড়ে চলমান মাঝারি থেকে অতি ভারী বর্ষণ আরও অন্তত 2 দিন অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা আগামী 24 ঘন্টায় কমে আসবে। এই বন্যা দীর্ঘায়িত হওয়ার কোনো আশঙ্কা নেই। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত।
বর্ষাকালের বৃষ্টি, ছুটির দিনে বাড়তি অলস সময় কাটানোর মতো বিলাসী উদযাপন অনেকের কাছেই। তবে জীবিকার তাগিদে যাদের বের হতে হয় তাদের কাছে অনেকটাই বিড়ম্বনার। আর রাজধানীতে বৃষ্টি মানেই জলাবদ্ধতা। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে রাস্তায় জল জমে ভোগান্তিতে নগরবাসী। বর্ষার মধ্যে ইনকামও কম আমাদের, এদিকে পানি হলে গাড়ি ঘোড়া চলাতে সমস্যা। বৃষ্টির কারণে ওই যে রাস্তায় পানি জমা থাকে, কাদা মারা এগুলো আর ইয়েতে যেখানে পানি জমা থাকে ওইখান দিয়ে দেন এই যে এখানে পানি জমা দিতে তখন তো সাইকেল নেওয়া যায় না। বৃষ্টি হলে 2 ফুট 3 ফুট পানি জমে যায়, তারপরে যে আপনার এখানে মানুষের যাতায়াতের সমস্যা হয়, অনেক গাড়ি যাইতে পারে না, গাড়ি বন্ধ হয়ে যায়, অনেক সময় অনেক গাড়ি বন্ধ হয়ে যায়। দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। গত 24 ঘন্টায় চট্টগ্রামে সর্বোচ্চ 211 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাত চলমান থাকায় কক্সবাজার সহ পার্বত্য এলাকায় পাহাড় ধসের সতর্কতা বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর। আজকে যে অ্যানালাইসিস আছে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 11-12 তারিখ পরে বৃষ্টি অনেকটাই কমে যাবে। তবে যেহেতু এটা বর্ষাকাল, নর্মাল যে বৃষ্টি সেই বৃষ্টি হবে, এরকম এক্সট্রিম লেভেলে বৃষ্টি থাকবে না। এটা আমরা আশা করি 11-12 তারিখ পরে মোটামুটি অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে বর্তমানে পার্বত্য এলাকা এবং সিলেট বিভাগের 5টি নদীর 9টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা নদী বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। সার্বিকভাবে আগামী 2 দিন এসব এলাকার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকবে। এই মুহূর্তে আমাদের সাঙ্গু এবং মাতামুহুর নদী, যেটা মূলত বান্দরবান এবং কক্সবাজার জেলা দিয়ে প্রবাহিত হয়, সেখানে বিপদসীমার উপর অবস্থান করছে। পানি সমতল যদিও কমেছে, সেই সাথে আমার মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার মনু এবং খোয়াই নদী বিপদসীমার অবস্থান করছে, আর কুশিয়ারা নদী 2টা পয়েন্টে বিপদসীমার অবস্থান করছে। তা আমাদের আবহাওয়া অফিস বলছে যে বৃষ্টিপাত দ্রুতই ভারী বৃষ্টিপাত চলে যাচ্ছে। সো এই বন্যা দীর্ঘায়িত হওয়ার কোনো সম্ভাবনা এই মুহূর্তে নাই এবং অতি দ্রুতই পানিটা আবার নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবারের আকস্মিক বন্যা দীর্ঘস্থায়ী হবার সম্ভাবনা নেই বলেও জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আশা করছি অতি দ্রুতই পানি আবার বৃষ্টিপাত কমে যাওয়া মাত্র পানি আবার দ্রুতই চলে যাবে। অর্থাৎ এই বন্যা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। সারা দেশে ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট প্রশাসন এবং দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। শুক্রবার সারাদিন তিনি বন্যা কবলিত ও বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সিভিল সার্জনদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এই সময় প্রধানমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মন্ত্রী, সচিব এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন। তিনি উদ্ধার, ত্রাণ, চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম আরও সমন্বিত ও কার্যকরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বন্যা কবলিত জেলাগুলোতে উদ্ধার, পুনর্বাসন ও চিকিৎসা সহ সার্বিক কার্যক্রম সমন্বয়ের জন্য বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় আজ ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে চট্টগ্রাম যাবেন অনিন্দ্য ইসলাম অমিত। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গায় দুর্যোগে হতাহতের ঘটনায় গভীরভাবে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই পরিস্থিতিতে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সর্বস্তরের প্রশাসন এবং রাষ্ট্রযন্ত্রের সাথে জড়িতদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে 10 দফা নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। শুক্রবার সরকারি বাংলা কলেজের প্রথম মিলন মেলা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন এইসব কথা জানান। তিনি বলেন, সরকার এরই মধ্যে কক্সবাজার, চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় 1000-এর বেশি আশ্রয়কেন্দ্র চালু করেছে। এসব আশ্রয়কেন্দ্রে ভারী বৃষ্টিপাত, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত 12,000-এরও বেশি মানুষ নিরাপদ আশ্রয় নিয়েছেন। মানুষের কষ্ট লাঘবে তাদের কাছে খাদ্য পৌঁছে দেয়া, বিশুদ্ধ পানি পৌঁছে দেয়া, স্যানিটেশন নিশ্চিতে কাজ করে যাচ্ছে সরকার। আমাদের সাথে থাকেন, জনগণের পাশে থাকেন। ইতিমধ্যে আমরা দেখেছি উনি খুব স্বল্প সময়ের ভেতরে 2,15,00,000 টাকা নগদ অর্থ সহায়তা দিয়েছেন, নিশ্চিত করেছেন 1000-এর বেশি আশ্রয় কেন্দ্র চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি এই 5টি জেলায় উন্মুক্ত করা হয়েছে, যেখানে প্রায় 12,000-এর বেশি বিভিন্নভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বন্যার পানিতে, বিভিন্নভাবে বৃষ্টিপাতে যারা ক্ষতিগ্রস্ত হয়ে সৃষ্টি করতে যাচ্ছি। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বিভিন্ন জেলায় বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা জামাত আমির ডাক্তার শফিকুর রহমান।
শুক্রবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। এ সময় রংপুর অঞ্চলের মানুষকে বন্যা ও নদী ভাঙনের দুর্ভোগ থেকে রক্ষা করতে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন জরুরি বলে মনে করেন জামাতের আমির। বাঁশখালীতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন তিনি। বলেন, চট্টগ্রাম দেশের বাণিজ্যিক রাজধানী, কিন্তু সামান্য বৃষ্টি হলেই নগরের বিভিন্ন এলাকায় পানি জমে যায়, মানুষের দুর্ভোগ বাড়ে, নালা নর্দমা উপচে পড়ে। এসব সমস্যার সমাধানের তাগিদ দেন তিনি। বিশেষ করে নিহত পরিবারগুলোর পাশে আমরা কিভাবে দাঁড়াতে পারি সেটা আমরা চিন্তা করছি, এবং বন্যা ক্ষতিগ্রস্ত এলাকায়ও যতটুকু পারি আমাদের পক্ষ থেকে দলীয় অবস্থান থেকে আমরা ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য আমাদের সংশ্লিষ্ট সকল সংগঠনকে আমরা নির্দেশ দিয়েছি এবং কেন্দ্র থেকে আমরা এটা সমন্বয় করছি। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, যে রাজনৈতিক দল ক্ষমতায় যেতে চায় তাদের প্রমাণ করতে হবে রাজনীতি কেবলই ক্ষমতা ভোগ করার একটা প্রক্রিয়া নয়, জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া। শুক্রবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জহিরুদ্দিন স্বপন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছেন, তা প্রমাণ হয়েছে। জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা শেষে মন্ত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, অপরাধী যে দলের হোক, যত বড় নেতা হোক না কেন, তার পরিচয় অপরাধী। শুক্রবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। আসাদুজ্জামান বলেন, দল ক্ষমতায় থাকলেও নেতাকর্মীদের এমন কোনো সুযোগ সুবিধা দেয়া হবে না যা সরকারের বদনাম হয়। হুঁশিয়ারি দিয়ে আইনমন্ত্রী বলেন, দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় থেকে লুটপাট করেছে। কেউ যদি একই কাজ করার চেষ্টা করে তবে তারা ভুল ধারণা পোষণ করছে। আমরা কোনো সিন্ডিকেট চাই না। আমরা ক্ষমতায় আছি, নিশ্চয়ই আমার নেতা কর্মীরা সুবিধা পাবে, কিন্তু এমন সুবিধা আমরা দেব না যে সুবিধা সরকারের বদনাম করে বেড়ায়। একজন চাঁদাবাজ হাসপাতালে এসে যদি চাঁদাবাজি করে, সেটা তার ব্যক্তির লাভ হতে পারে, কিন্তু এই চাঁদাবাজের কারণে আমার সরকারের উপরে যে কালিমা লিখতে হবে, সেই কালিমা সরকার নেবে না। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার ফাঁসির রায় কার্যকরের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার বিকেলে কাকরাইলে আইডিবি ভবনে আন্তর্জাতিক MSME দিবসের আলোচনায় তিনি বলেন, জনগণ চায় শেখ হাসিনা দেশে ফিরুক ফাঁসির রায় কার্যকর করার জন্য। এর বাইরে অন্য কোনো উদ্দেশ্যে দেশে ফিরলে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীরা মোকাবিলা করতে প্রস্তুত আছে। নাহিদ ইসলাম আরও বলেন, রাজনৈতিক সংস্কার নিশ্চিত করতে না পারলে অর্থনীতিরও সংস্কার হবে না। কিন্তু বর্তমান সরকার সংস্কারের কিছুই করেনি। ফ্যামিলি কার্ড দিয়ে সরকার একটা নির্ভরশীল জনগোষ্ঠী তৈরি করছে বলেও মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক। শেখ হাসিনার রায় অলরেডি হয়ে গিয়েছে, এখন এটা কার্যকর করতে হবে। শেখ হাসিনা যদি দেশে ফিরে, কেবলমাত্র ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। ফলে সেটার জন্য আমরাও চাই যে ফাঁসির রায় কার্যকর হোক, শেখ হাসিনা সহ অন্য যাদের বিরুদ্ধেই এই রায় হয়েছে। এবং শেখ হাসিনা নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ারই নেই, স্বাধীনতাও নেই। দিল্লি থেকে তাকে যতটুকু পারমিট করা হয়, পারমিশন দেওয়া হয়, সে অনুযায়ী সে কথা বলেন। ফলে শেখ হাসিনা আসবেন কি আসবেন না, কিভাবে আসবেন, বিচার হবে কিনা, এটা মূলত দিল্লির সাথে সিদ্ধান্ত। ঢাকার সাথে দিল্লির কূটনৈতিক রাজনৈতিক বোঝাপড়াই উপর এটা নির্ভর করবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ক্ষমতাচ্যুত পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেওয়ার প্রেক্ষিতে তার কোনো বক্তব্য গণমাধ্যম বা সামাজিক মাধ্যমে প্রচার বা প্রকাশ না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। শুক্রবার সন্ধ্যায় তথ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী কোনো আদালতের সাজাপ্রাপ্ত পলাতক অপরাধীর কোনো ধরনের বক্তব্য, সাক্ষাৎকার, অডিও, ভিডিও, ভাষণ গণমাধ্যমে প্রচারের ব্যাপারে আইনগত নিষেধাজ্ঞা থাকায় দেশের আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে ও আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে পলাতক শেখ হাসিনার কোনো প্রকার ভাষণ, বিবৃতি বা বক্তব্য সরাসরি কিংবা ধারণকৃত অবস্থায় টেলিভিশন, বেতার, সংবাদপত্র, নিউজ পোর্টাল বা সামাজিক মাধ্যমে প্রচার বা প্রকাশ না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়। সরকার প্রত্যাশা করে দেশের সকল গণমাধ্যম সংশ্লিষ্ট অংশীজন
এবং নাগরিকবৃন্দ প্রচলিত আইন ও আদালতের নির্দেশনার প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করবেন এবং তা প্রতিপালনে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন। 2024-এর জুলাই আন্দোলনে সৃজনশীল কর্মসূচি পট পরিবর্তনে সহায়ক ভূমিকা পালন করেছিল। এর মধ্যে বাংলা ব্লকেট কর্মসূচি সম্পৃক্ত করতে থাকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের। একই সাথে আওয়ামী লীগের দীর্ঘ অপশাসনের পুঞ্জীভূত ক্ষোভই ছিল গণ অভ্যুত্থানের মূল শক্তি। বিশেষজ্ঞরা বলছেন এই আন্দোলন চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছে অগণতান্ত্রিক সরকার পেশি শক্তি দিয়ে ক্ষমতায় টিকে থাকতে পারে না। 24-এর আন্দোলনের 11 জুলাইয়ের দিনের ঘটনা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সময় সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার পুনর্বহালে ক্ষোভে ফুঁসতে থাকে গোটা ছাত্র সমাজ। তারই ধারাবাহিকতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে 2024 সালের 11 জুলাই বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো চলে বাংলা ব্লকেট কর্মসূচি। এদিন কোটা নিয়ে আপিল বিভাগের আদেশের পর শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরে যাওয়ার নির্দেশ দেন তৎকালীন সরকারের মন্ত্রীরা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী এদিন বিকেল 3টায় রাজধানী সহ সারা দেশে সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা। বৃষ্টি উপেক্ষা করেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে শাহবাগে যান শিক্ষার্থীরা। এতে বাধা দেয় পুলিশ। বাধা উপেক্ষা করেই আন্দোলন চালিয়ে যেতে চাইলে শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। বাংলা ব্লকেট কর্মসূচি শুধু রাজধানীতেই সীমাবদ্ধ ছিল না। এ বিস্ফোরণ ছড়িয়ে পড়ে জগন্নাথ, জাহাঙ্গীরনগর, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, বরিশাল, খুলনা, যশোর সহ দেশের সব বিশ্ববিদ্যালয়। তো সব মিলিয়ে দীর্ঘ সময়ব্যাপী আওয়ামী লীগের শাসনের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ এবং ঘৃণার জায়গাটা ছিল, সেটা কিন্তু এই আন্দোলনে একটা পুঞ্জীভূত শক্তি হিসেবে সামনে এসেছিল। একই সাথে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা দীর্ঘ সময় ধরে রাজনীতির সাথে যুক্ত ছিলাম, আমাদের রাজনীতির লক্ষ্যের জায়গা ছিল বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করা, বাংলাদেশকে স্বৈর শাসন থেকে মুক্ত করা। অতএব আন্দোলনকে কিভাবে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে হয় সে জায়গায় যেমন আমাদের পরিকল্পনার জায়গা ছিল, এবং সকলের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা ছিল সৎ নিয়তে আন্দোলনে অংশগ্রহণ করবার, এবং যে কোনো ধরনের বাধা বিঘ্ন সেগুলোকে ভয় না পাওয়ার একটা মানসিকতা তাদের মধ্যে তৈরি হয়েছিল যারা আন্দোলনের নেতৃত্বের জায়গায় ছিলেন। এবং সব থেকে বড় বিষয় হলো যে এই আন্দোলনের সময়টাতে সারা দেশের মানুষেরা তারা সকলে নিজ নিজ জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবেই এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন। বিশেষজ্ঞরা বলছেন অগণতান্ত্রিকভাবে পেশি শক্তি দিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না। এই আন্দোলন তার প্রকৃষ্ট উদাহরণ। কিভাবে একটা ফেসিবাদী সরকার জনপ্রত্যাশার বিরুদ্ধে যে অগণতান্ত্রিকভাবে নিজের ক্ষমতাকে আঁকড়ে থাকার জন্য যে পেশি শক্তির ব্যবহার করেও যে চূড়ান্ত সাফল্য আসে না, সেটা এই জুলাই আমাদেরকে আবার শিক্ষা দিয়েছে। এবং ভবিষ্যতে যারা বাংলাদেশের কর্ণধার হবেন, একটা নির্বাচনের মাধ্যমে সরকার পরিচালনার দায়িত্ব লাভ করবেন, আমি মনে করি তাদের এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে। এবং সেটা যদি নেন তাহলে আগামীর বাংলাদেশে এই ধরনের ঘটনার হয়তো আর পুনরাবৃত্তি লাগবে না। মুক্তিযুদ্ধের পর 2024-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান দেশের ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা বলেও মনে করেন এই ইতিহাস বিশেষজ্ঞ ও শিক্ষাবিদ। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। হাম উপসর্গ নিয়ে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে 1029 জন। মার্চ থেকে হাম আক্রান্ত হয়ে উপসর্গ নিয়ে পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা 750 জন। এছাড়া সারা দেশে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও 68 জন। এদিকে টানা বৃষ্টির ফলে জমে থাকা পানিতে এডিস মশার প্রজনন ও ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। চিকিৎসকরা বলছেন হাম ও ডেঙ্গু পরিস্থিতিতে শিশুদের রক্ষায় সচেতন থাকতে হবে অভিভাবকদের। নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে বিস্তারিত। ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়া দৌড়ে আরও এগিয়ে গেলেন লেবার পার্টির নেতা সাবেক ম্যানচেস্টার মেয়র অ্যান্ডি বার্নহাম। পার্লামেন্টে লেবার পার্টির 322 জন বা 80%-এরও বেশি সদস্য বার্নহামকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছেন। মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিনে বৃহস্পতিবার ওয়েস্ট স্ট্রিটিংয়ের মতো শীর্ষস্থানীয় সম্ভাব্য প্রার্থীরা নিজেদের নাম প্রত্যাহার করে বার্নহামের প্রতি সমর্থন জানান। অন্য সম্ভাব্য প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেয়। বার্নহামের সামনে দলের শীর্ষ পদে বসার পথ প্রায় পরিষ্কার হয়ে গেছে। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় 17 জুলাই একটি বিশেষ কনফারেন্সে তাকে আনুষ্ঠানিকভাবে লেবার পার্টির নেতা হিসেবে ঘোষণা করা হতে পারে। আর সবকিছু ঠিকঠাক থাকলে 20 জুলাইয়ের মধ্যে
অ্যান্ডি বার্নহাম যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। এক বিবৃতিতে বার্নহাম বলেছেন যে লেবার এমপিরা তাকে দলের নেতৃত্ব দানের জন্য মনোনীত করেছেন তাদের প্রতি তিনি গভীরভাবে কৃতজ্ঞ। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরও একবার জানিয়ে। রাজধানীতে থেমে থেমে বৃষ্টি, চট্টগ্রাম ও সিলেটে বন্যার অবনতি, রাঙ্গামাটি ও বাঁশখালীতে 4 জনের মৃত্যু। চট্টগ্রাম বোর্ডের আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত। বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে প্রশাসন ও নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর, দুর্যোগ মোকাবিলায় 10 দফা নির্দেশনা। রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়, মন্তব্য তথ্যমন্ত্রী। যারা আওয়ামী লীগের মতো লুটপাটের কথা ভাবছেন তারা ভুল ধারণা নিয়ে আছেন বললেন আইনমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।